নমস্কার বন্ধুরা। আজকে আমরা এমএস এক্সেলের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেব। অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ রেফারেন্স। প্রথমে দেখে নিই অ্যাবসলিউট আর রিলেটিভ রেফারেন্সের পার্থক্যটা কি আর এটা কখন কাজে লাগে। আমরা সবাই জানি একটা যেকোনো সেলের সাধারণত দুটো রেফারেন্স থাকে। একটা কলম রেফারেন্স আর একটা রো রেফারেন্স। একটা এ থেকে জেড পর্যন্ত এবং তারপর এ এ করে রেফারেন্স দেওয়া হয়। আরেকটা 1 2 3 4 করে রেফারেন্স দেওয়া থাকে। তো এমএস এক্সেলে যখন আমরা কোনো ফর্মুলা বসাই তখন সেই ফর্মুলাটি আমার যে সেই সেল রেফারেন্সগুলোকে নেয়। এক্সেলের ফর্মুলা কাজ করার সময় এই অ্যাবসলিউট এবং রিলেটিভ রেফারেন্সের মধ্যে পার্থক্যটা বোঝা অত্যন্ত জরুরি। এই অ্যাবসলিউট রেফারেন্সিং এবং রিলেটিভ রেফারেন্সিং এর ক্ষেত্রে এই ফর্মুলাগুলো যখন কপি এবং পেস্ট করা হয় তখন তারা সম্পূর্ণ ভিন্নভাবে আচরণ করে। তাই যখনই কোনো ফর্মুলাকে কপি এবং পেস্ট করতে হবে তখনই আমাদের এই অ্যাবসলিউট আর রিলেটিভ রেফারেন্সের কথা মাথায় রাখতে হবে। রিলেটিভ রেফারেন্স কাকে বলে? এটা সাধারণত বাই ডিফল্ট রেফারেন্স। যদি আমরা কোনো চেঞ্জ না করি, কোনো কিছু এক্সট্রা না দিই, তাহলে আমার যে বাই ডিফল্ট রেফারেন্সটি হয় সেটিকে বলা হয় রিলেটিভ রেফারেন্স। এই রিলেটিভ রেফারেন্সের ব্যবহারটা কিরকম, বিহেভিয়ারটা কিরকম? এটা যদি কোনো একটি জায়গা থেকে, কোনো একটি ঘর থেকে বা কোনো একটি সেল থেকে কপি করে আমরা অন্য একটি সেলে পেস্ট করি, তাহলে রিলেটিভ রেফারেন্সের অবস্থানের উপর ভিত্তি করে পরিবর্তন হয়ে থাকে। যেমন যদি আমরা একটা যে কোনো একটা সেল C1 সেখানে A1 প্লাস B1 লিখি, তাহলে সেটা যদি C2 তে কপি করি, তাহলে সেলটি হয়ে যাবে A2 প্লাস B2। অ্যাবসলিউট রেফারেন্স কাকে বলে? অ্যাবসলিউট রেফারেন্স প্রথমে বলে রাখি এটি কোনো ডিফল্ট নয়, এটাকে তৈরি করতে হয়। যখনই ফর্মুলাটি যেখানেই কপি হোক না কেন, সেখান থেকে যেকোনো জায়গাতেই পেস্ট করা হোক না কেন, সেই পেস্টের হিসেবে রেফারেন্স চেঞ্জ হয় না। এটা ফিক্স থাকে। কলম অথবা রো নম্বর এই দুটোর আগে কিংবা যেকোনো একটির আগে হয় কলমের ওপর নয় রো এর ওপর একটি ডলার চিহ্ন যোগ করে আমাদের অ্যাবসলিউট রেফারেন্সিং করতে হয়। যেমন আমরা যদি সেল C1 এ ডলার এ ডলার ওয়ান লিখি এবং সেটাকে C2 তে কপি করি, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটি হবে ডলার এ ডলার ওয়ান প্লাস B2। B1 ছিল আমাদের রিলেটিভ রেফারেন্স, তাই সেটি চেঞ্জ হয়ে গিয়ে B2 হলো, কিন্তু A1 যেহেতু অ্যাবসলিউট রেফারেন্স সেটি চেঞ্জ হয়ে A A2 হলো না, A1 ই রয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখে নিই, তারপরে এক্সেল শিটে এইটি ব্যাপারে ডিটেলে আলোচনা করব। কম্বাইন্ড রেফারেন্স। কম্বাইন্ড রেফারেন্স মানে আমি কিছুক্ষণ আগেই বললুম যে একটি সেল সাধারণত রেফারেন্স দুটো নাম্বারের উপর নির্ভর করে, একটা কলম আর একটা রো। সেলের অ্যাড্রেসটা মানে সেলের ঠিকানাটা এই দুটো নাম্বারের দুটো জিনিসের উপর নির্ভর করে। যেমন এখানে A1 প্লাস B2 যদি A1 এর আগে ডলার দিই, তার মানে আমি A পুরো কলমটিকে করলাম এবং 1 রোটি করলাম না। তারপর B2 ঘরে আমি কিছুই দিলাম না, মানে B2 টি পুরোপুরি চেঞ্জ হলো রো এর সাথে, সাথে। এখন আমরা এই ব্যাপারটা আরেকটু ডিটেলে একটা এক্সেল শিট আপনাদের সামনে তৈরি করব, নতুন এক্সেল শিট, এবং ব্যাপারটি জেনে নেব। আমি একটি নতুন এক্সেল শিটে এলাম। এখানে A1 সেল থেকে আমি সিরিয়াল নাম্বার, আইটেম, ইউনিট, রেট, কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট
এই 5টি A1 সেল থেকে F1 সেল পর্যন্ত এই 5টি আমি আলাদা, আলাদা ঘর তৈরি করলাম। সিরিয়াল নাম্বার 1 এর ধরা যাক আইটেম একটা A রয়েছে, তার ইউনিট ধরা যাক M বা মিটার। তার রেট ধরা যাক যেকোনো ৳৫০০, কোয়ান্টিটি ধরা যাক ২১ মিটার। তাহলে অ্যামাউন্ট কি হবে? আমাকে ফর্মুলা দিতে হবে ২১ গুণিতক ৪০০ মানে E2 ইনটু D2। এখন সেই হিসেবে আমাকে যখন এখানে আইটেম নাম্বার সিরিয়াল নাম্বার ২ এর জন্য আইটেম নাম্বার B এটাও যদি আমার কেজিতে হয় ধরা যাক এবং সেই সেই ক্ষেত্রে আমার যদি ধরা যাক রেট যদি ৩৪ হয় এবং এটা যদি ৬৭ হয়, তাহলে আমার অ্যামাউন্ট কত হবে? কোয়ান্টিটি ৬৭ হলে আমি ফর্মুলাটিকে ওপর থেকে কপি এবং পেস্ট করলে আমার দেখা গেল আমার নিচে E3 বা D3 হয়ে গেল। আমাকে কিন্তু এখানে আলাদা করে নতুন করে ফর্মুলাটি দিতে হলো না। এখন ধরা যাক আমার এই জিনিসটাতেই কোনো একটি জায়গায় আমার রেটটা লেখা আছে একটি আইটেমের। রেটটা এখানে নিচে একটি সেলে লেখা আছে। আমার এখানে ধরা যাক সিরিয়াল নাম্বার, আইটেম এবং ইউনিট এবং রেট আছে। এই ইউনিট এবং কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে এবং অ্যামাউন্ট আমাকে বের করতে হবে। ধরা যাক এরকম ধরনের কোনো একটি আমার কাছে ফরম্যাট এলো। এখানে আমি সিরিয়াল নাম্বার এর ক্ষেত্রে আমার ধরা যাক ইউনিট মিটার, কোয়ান্টিটি ধরা যাক ৩০০ এবং অ্যামাউন্ট বার করতে হলে আমাকে কি করতে হবে? রেট এখানে ধরা যাক আমার ওইখানে ওই একই রকমভাবে আমি এখানে একটি যেকোনো রেট দিয়ে দিলাম ৪০০। তাহলে অ্যামাউন্ট কি হবে? আমার এখানে ৩০০ গুণিতক ৪০০। তার মানে এই ৪০০টাকে আমাকে গুণ করতে হবে। এবার সিরিয়াল নাম্বার A1 যদি হয় এখানে, ওই একই মিটার এবং কোয়ান্টিটি যদি ৪৩০ হয়, তাহলে অ্যামাউন্ট করলে কি হবে? সিরিয়াল নাম্বার 2 এর ক্ষেত্রে, আইটেম A1 এর ক্ষেত্রে আমার এখানে অ্যামাউন্ট যদি আনতে হয়, তাহলে কি করতে হবে? এখানে আমাকে ফর্মুলাটিকে যদি আমি কপি এবং পেস্ট করি, তাহলে দেখা যাচ্ছে আমার এখানে ফর্মুলাটি মিল না। তার কারণ এটা বাই ডিফল্ট আমরা বলেছিলাম, বাই ডিফল্ট এটা রিলেটিভ রেফারেন্স থাকে এবং সেক্ষেত্রে আমাদেরকে অ্যাবসোলিউট রেফারেন্স তৈরি করতে হয়। তাই এখানে আমাকে এই যে K3 সেলটিকে অ্যাবসোলিউট রেফারেন্স তৈরি করতে হবে। K3 সেলটি যখন ফর্মুলাতে ব্যবহার করলাম এখানে, সেক্ষেত্রে অ্যাবসোলিউট রেফারেন্সিং তৈরি করার জন্য আমরা K3 পুরো সেলটি, পুরো অ্যাড্রেসটিকেই যদি অ্যাবসোলিউট রেফারেন্স তৈরি করতে হয়, তাহলে দুটোর ক্ষেত্রেই K এর আগে একটি ডলার এবং 3 এর আগে একটি ডলার দিতে হবে এবং সেটি দেওয়া হলো। এখন দেখুন যদি আপনি এখানে ফর্মুলাটিকে কপি করে পেস্ট করেন, তাহলে অটোমেটিক্যালি চলে এসেছে। তো আমি প্রথম A1 এর ক্ষেত্রে আমাকে অ্যামাউন্টটি এখানে লিখতে হবে। এটা হচ্ছে A1 এর অ্যামাউন্ট আর এটা হচ্ছে A2 এর অ্যামাউন্ট। A2 এর অ্যামাউন্টটি আমাকে ধরা যাক এইখানে লিখতে হবে। A2 এর সরাসরি ঘরের নিচে। সেক্ষেত্রে আমরা যদি এইখানে আমরা ৩০০ দিয়ে যদি ৪০০ কে কপি করে K3 কে আমরা যদি অ্যাবসোলিউট রেফারেন্সিং করি, তারপরে এটিকে কপি করে এইখানে পেস্ট করি, তাহলে হবে না। তার প্রধান কারণ এক্ষেত্রে আমার এই যে কোয়ান্টিটিটি সেটির অ্যাবসোলিউট রেফারেন্সিং ছিল না, রিলেটিভ রেফারেন্সিং ছিল, সেক্ষেত্রে এটি সরে এসেছে। তাই এখানে K6 যে সেলটি রয়েছে সেই K6 এর K কলমটিকে আমাকে ফিক্স করতে হবে। তাই আমরা K কলমটির আগে ডলার দিয়ে দিলাম। কিন্তু আমি 6 কলমটিকে ফিক্স করব না, 6 টি নিচের দিকে নামতে থাকবে। তাই আমি 6 এর নিচে ডলার দিলাম না। এটাকে বলা হলো মিক্স রেফারেন্সিং। অ্যাবসোলিউট রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স এবং মিক্স রেফারেন্স। তাই এখানে আমি 6 এর আগে ডলার দিলাম না। এইবারে আমরা যদি এটিকে কপি করে ভ্যালু স্পেশাল ফর্মুলা করি, তাহলে দেখা গেল আমার ওটি চলে এসেছে এবং অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমরা কিছুদিন আগে XLOOKUP ফর্মুলা ব্যবহার করার সময় একটি জটিল
অ্যাবসলিউট এবং রিলেটিভ রেফারেন্সের ব্যবহার করেছিলাম। আমরা সেই শীটটাতে ফিরে যাই। এইবারে আমরা এক্স লুকআপের ব্যবহারের সময়ের একটি শীটে ফিরে গেলাম, যেখানে আমরা প্রোডাক্ট নাম্বারগুলো ব্যবহার করেছিলাম। এখানে আমরা একটি শীটে রেফারেন্সটা নিয়েছিলাম। সেই রেফারেন্সটা শীট 2 এর প্রোডাক্ট টাইপ এবং উইন্টার ড্রেস এবং প্রোডাক্ট কোড এবং তার সাইজ থেকে প্রোডাক্ট নাম্বারটা লিখেছিলাম। এখন এইখানে আমাকে অ্যাবসলিউট রেফারেন্সিং এবং রিলেটিভ রেফারেন্সিং ব্যবহার করতে হবে, যাতে করে আমার এই শীটে এই ফর্মুলাটিকে কপি করলে একই ফর্মুলা আসে। আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই, এই ফর্মুলাটিকে এখন আমার এক্স লুকআপ দেওয়া আছে, কোনো রেফারেন্সিং দেওয়া নেই। এখন যদি সিলেক্ট করে পুরোটাতে আমরা যদি পেস্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতেই নট অ্যাভেলেবেল লেখা। তার কারণ এক্স লুকআপের ক্ষেত্রে আমরা ইফ নট ফাউন্ডের ক্ষেত্রে নট অ্যাভেলেবেল কথাটা লিখে রেখেছিলাম, তাই এই ফর্মুলাটি এখানে কাজ করছে না। আমরা এক্স লুকআপের ব্যবহারের সময়ের একটি শীটে ফিরে গেলাম, যেখানে আমরা প্রোডাক্ট নাম্বারগুলো ব্যবহার করেছিলাম। এখানে আমরা একটি শীটে রেফারেন্স, তো এখন আমরা এই ফর্মুলাটিকে কাজ করাবো না। এবারে আমরা আবার ফর্মুলার বাকি সেলগুলোর যে পেস্ট করা ভ্যালুটিকে ডিলিট করে দিলাম। এখন দেখি আমাদের কি কি জায়গায় ডলার বসাতে হবে বা কোন কোন জিনিসগুলোকে অ্যাবসলিউট রেফারেন্সিং করতে হবে না। এবারে আমরা আবার ফর্মুলার বাকি সেলগুলো কোন কোন জিনিসগুলোকে আমরা রিলেটিভ রেফারেন্সিংই রাখবো এবং কোন কোন জিনিসগুলোকে আমরা এখানে মিক্স রেফারেন্সিং করব। প্রথমে শীট 2 এর যে এখানে লুকআপ অ্যারেটা যেটা দেওয়া হয়েছিল, সেই লুকআপ অ্যারেটি টোটালটি আমার অ্যাবসলিউট রেফারেন্সিং থাকবে। তাই আমি সেখানে F4 শর্টকাট কি ইউজ করে টোটালটা C5 থেকে C16 পর্যন্ত টোটালটাতে আমার ডলার বসিয়ে দেব। একইভাবে B5 থেকে B16 এখানেও আমি টোটাল অ্যারে রিটার্ন অ্যারেটাকেও আমি F4 ব্যবহার করে ডলার বসিয়ে দিলাম এবং এখানে F5 থেকে F9 পর্যন্ত এটাকেও আমি অ্যাবসলিউট রেফারেন্সিং করলাম F4 ডলার ইউজ করে এবং E5 থেকে E9 এর যে রিটার্ন অ্যারে সেটাকেও আমি ডলার বসিয়ে রিটার্ন অ্যারেটাকেও আমি অ্যাবসলিউট রেফারেন্সিং করলাম। এখন আমাকে দেখতে হবে B24 এবং C23 এই দুটো সেলকে কোথায় আমাকে ডলার বসাতে হবে। একইভাবে B5 থেকে B16 এখানেও আমি টোটাল অ্যারে রিটার্ন অ্যারেটাকে আমি এক্ষেত্রে যখন ফর্মুলাটাকে ডি কলমে পেস্ট করব, তখন এই যে বি কলমটা চেঞ্জ হওয়া চলবে না, তাই বি কলমের আগে আমরা একটা ডলার বসাবো। এবং এই ক্ষেত্রে C23 এর ক্ষেত্রে 23 যে রোটা আছে এটা চেঞ্জ হওয়া চলবে না, কিন্তু সিটা চেঞ্জ হয়ে ডিও হতে পারে, তাই 23 এর আগে আমি আরেকটি ডলার বসাবো। আমার পুরো ফর্মুলাটাতে এখন অ্যাবসলিউট রেফারেন্সিং আমার যে সেলে করার কথা ছিল এবং মিক্স রেফারেন্সিং যে সেলে করার কথা ছিল সেগুলো করা হয়ে গেছে। এখন জাস্ট কপি করে আমি যদি টোটাল টেবিলটাতে এটাতে পেস্ট করে দিই, আমার সবকটা প্রোডাক্ট নাম্বার চলে আসলো। আশা করি বন্ধুরা এই ডিটেল প্রসেসের মাধ্যমে আজকে আপনারা অ্যাবসলিউট রেফারেন্সিং আর রিলেটিভ রেফারেন্সিং এর ডিটেল ব্যাপারটা জানতে পেরেছেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।